So now we will talk about the neurovascular image. This is very much essential. এখানে দেখেন আমরা আবার অ্যানাটমির দিকে ফিরে যাই। সো এখানে আমরা দেখব যে দিস দ্য ভার্টিব্রো-বেসিলার সিস্টেম, ভার্টিব্রাল আর্টারি ইউ সি in the foramen, through the foramen transverse and the vertebral artery, basilar artery, and this is the common carotid, internal carotid, and anterocerebral, midcerebral, anterocommunicating, posterocommunicating. এই সবগুলো আমাদের অ্যানাটমি, এটা কমন অ্যানাটমি, এটা আমাদের জানতে হবে এবং আরও জানতে হবে যে আমাদের কোথায় কে সাপ্লাই দেয়। এই যে এই ব্লু এরিয়াতে আমাদের সাপ্লাই দেয় হচ্ছে মিডিসেরিব্রাল আর্টারি, পিঙ্কিশ যে এরিয়াটা এখানে আমাদের সাপ্লাই হচ্ছে অ্যান্টেরিয়র সেরিব্রাল আর্টারি, অ্যান্ড পোস্টেরিয়রলি যে আমাদের হালকা একটু পিঙ্ক কালার, দিস ইজ দি পোস্টেরিয়র সেরিব্রাল আর্টারি। ওকে, সো দিস কালার কোডিং আপনি যদি জানেন তাহলে আপনি ভালো করে বুঝতে পারবেন যে কোন এরিয়াতে কে কে সাপ্লাই দিচ্ছে। এই ছবিটা ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। আপনি দেখেন যে দিস ইজ ইন্টারনাল ক্যারোটিড, অ্যান্টেরোসেরিব্রাল, মিডিসেরিব্রাল, অ্যান্ড দিস আর দ্য লেন্টিকুলোস্ট্রেট আর্টারি। আমি আগে বলেছিলাম যে এন্ট্রোপারফোরেটিং সাবস্টেন্স যে আমরা দেখি দুই দিকের ব্রেনের, এই সাবস্টেন্স দিয়ে এই লেন্টিকুলোস্ট্রেট আর্টারিগুলো আমাদের ইন্টারনাল ক্যাপসুলের দিকে যায়। সো আমাদের স্ট্রোকের, হিমোরেজিক স্ট্রোকের কালপ্রিট যে ভেসেল সেটা হচ্ছে লেন্টিকুলোস্ট্রেট আর্টারি, এবং এই আর্টারিগুলোতে মাইক্রো এনিরিজম থাকে, যাদের ক্রনিক হাইপারটেনশন থাকে, অ্যান্টি হাইপারটেনসিভ ড্রাগ যারা ইরেগুলার ইনটেক করে বা আনকন্ট্রোল হাইপারটেনশন থাকে, তাদের এই মাইক্রো এনিরিজমগুলো রাপচার হয়ে আমাদের কিন্তু হিমোরেজিক স্ট্রোক নিয়ে আমাদের কাছে প্রেজেন্ট করে। এবং হিমোরেজিক স্ট্রোকের যে হিমাটোমা, এটা কমনলি লোকেটেড ইন দি ক্যাপসুলো গ্যাংলিওনিক রিজন। দ্যাট মিনস ক্যাপসুল মানে ইন্টারনাল ক্যাপসুল, অ্যান্ড গ্যাংলিওনিক মানে হচ্ছে বেসাল গ্যাংলিওনিক রিজন। সো দিস ক্যাপসুলো গ্যাংলিওনিক রিজনটাই হচ্ছে আমাদের মোস্ট কমন লোকেশন ফর হিমোরেজিক স্ট্রোক। সো দিস লেন্টিকুলোস্ট্রেট আর্টারিজ অ্যাকচুয়ালি দ্য চারকোট আর্টারি বলা হয়, আবার অনেক ক্ষেত্রে এদেরকে স্ট্রোক আর্টারিও বলা হয়। সো এই অ্যানাটমিটা আমরা শিখলাম। এখন আসেন যে স্ট্রোকে আমাদের গোল্ড স্ট্যান্ডার্ড ইমেজ হচ্ছে সিটি স্ক্যান অ্যান্ড সিটি স্ক্যান। তারপরে আমরা কি করতে পারি, আমরা সিটি স্ক্যানে যদি একটা হিমোরেজিক স্ট্রোক পাই বা ইসকেমিক স্ট্রোক পাই, তখন আমরা তাকে ডিএসএ করে দেখতে পারি যে তার কোথায় মাইক্রো এনিরিজম বা কোথায় এনিরিজম বা কোথাও কোনো এভিএম আছে কিনা, এটা দেখার জন্য। সো ডিজিটাল সাবস্ট্রাকশন এনজিওগ্রাফি এটা আসলে এক ধরনের একটা প্রসিডিউর, যেটা একটা ক্যাথ ল্যাব, নিউরো ক্যাথ ল্যাবে করা হয়। সেখানে ফিমোরাল আর্টারি দিয়ে পাংচার করে ইন্টারনাল ক্যারোটিডে যেয়ে সেখানে হচ্ছে যে ডাই পুশ করা হয়, তখন আমরা ব্রেইনের সবগুলো ভেসেল আমরা ডাইনামিক ওয়েতে দেখতে পারি। দিস ইজ ডিজিটাল সাবস্ট্রাকশন এনজিওগ্রাফি। এছাড়াও আমরা কোনো প্রসিডিউর ছাড়া শুধু সিটি স্ক্যান মেশিনের মাধ্যমে আমরা সিটি এনজিওগ্রাম করতে পারি, বা এমআর এনজিওগ্রাম করতে পারি, বা এমআর ভ্যানোগ্রাম করতে পারি। সো ভাস্কুলার ইমেজ আমি কখন চিন্তা করব, যদি আমি কোনো সাবআরেকনাল হিমোরেজ চিন্তা করি, বা কোনো নর্মোটেনসিভ পেশেন্ট তার যদি লোভার কোনো হিমোরেজ থাকে, হাইপারটেনসিভ বাট এটিপিক্যাল সাইড যেমন লোভার হিমোরেজ, রিকারেন্ট হিমোরেজ হচ্ছে একই সাইডে, তাহলে হচ্ছে আমরা এটাকে ইমেজ করতে পারি। সো হিমোরেজিক স্ট্রোকের কোথায় কোথায় কমন সাইট আপনি দেখেন, দিস ইজ দি ক্যাপসুলো গ্যাংলিওনিক, আমরা বলছি মোস্ট কমন, থ্যালামিক হতে পারে, পিউরলি থ্যালামিক, সেরিবেলার হিমাটোমা হতে পারে, অথবা কোনো মিড ব্রেন বা পন্টাইন হিমোরেজ হতে পারে। সো দিস আর অল হিমোরেজিক স্ট্রোক, অ্যান্ড ডিফারেন্ট এইজের স্টেজের হিমোরেজগুলো এক এক সময় কিন্তু এক এক সময়ে বা এক এক দিন পার হলে হিমাটোমা কিন্তু এক এক রকমের ইন্টেন্সিটি, এক এক রকমের সিগন্যাল দিবে। সো এটা আমরা জেনে নিব, এটা একটু জটিল, আমি আপনাদের এটার মধ্যে যাচ্ছি না। তারপরে আসেন, দিস ইজ এগেইন এ হিমোরেজিক স্ট্রোক। এখানে দেখেন যে একটা হিমোরেজিক স্ট্রোক, এই ধরনের পেশেন্ট আপনার কাছে আসবে সাডেন অনসেট অফ হেডেক, ভমিটিং, অল্টারড লেভেল অফ কনসাসনেস, হেমিপ্যারেসিস, এইরকম একটা ফিচার নিয়ে আপনার কাছে আসবে। তখন এই ইমেজটাতে আপনি পার্টিকুলারলি আমরা যদি বলি যে দ্য হিমাটোমা hyperdensity on the right frontal region but not within the capsuloganglionic area. So আমি এটাকে সাসপেক্ট করব যে এটা কি শুধুই হিমোরেজিক স্ট্রোক অর আদার দেন এনি প্যাথোলজি আন্ডারলাইং দিস হিমাটোমা। তখন আমরা এটাকে সাসপেক্ট করব যে কোনো ভাস্কুলার ম্যালফরমেশন আছে কিনা। তখন আমরা তাকে কি করব, একটা ডিএসএ। সো ডিএসএ করে আপনি দেখতে পাচ্ছেন যে আমরা পেলাম কি, একটা আর্টারিও ভেনাস ম্যালফরমেশন বা এভিএম বলা হয়, যেখানে
ফিডার আর্টারিটাও আমরা খুব ভালো করে বুঝতে পারবো এবং ড্রেনিং ভেইনটাও আমরা ভালো করে বুঝতে পারবো, অ্যান্ড দিস ইজ কল্ড দ্য নাইডাস। সো আর্টারিওভেনাস ম্যালফরমেশন মানে হচ্ছে যে আর্টারি থেকে ভেইনে ব্লাড যাচ্ছে বাট সেখানে ল্যাকিং অফ ক্যাপিলারিস, ক্যাপিলারি থাকছে না, যার ফলে ভেইনগুলো কী হচ্ছে আর্টারিয়ালাইজড হয়ে যাচ্ছে, অনেক টর্চুয়াস ডাইলেটেড ভেইন আমরা পাচ্ছি এবং আর্টারিয়ালাইজড ভেইন, এখানে ফ্লো অনেক বেশি থাকে। নর্মাল ভেইনের যেরকম আমরা ব্ল্যাক পাই বা ব্লু পাই কালার, ওইটা আমরা দেখব যে রেড রেড হয়ে গেছে আর্টারির মতো ভেইনটা, এটাকে রেড ডেভিলও বলা হয়, রেড ডেভিল। সো আর্টারিয়ালাইজড ভেইন, এখানে আমরা এইটাকে বলবো যে দিস ইজ দ্য ড্রেনিং ভেইন অর আর্টারিয়ালাইজড ভেইন দ্যাট ড্রেন ইনটু দি সুপ্রাসাজিটাস সাইনাস। ওকে, অ্যান্ড একটা এমআরআই দেখে আমরা কিভাবে সাসপেক্ট করবো যে এটা ভাস্কুলার ম্যালফরমেশন হতে পারে। T2-weighted ইমেজে দেখেন অনেকগুলো ফ্লো ভয়েড আমরা দেখতে পাচ্ছি, ফ্লো ভয়েড অন দ্য লেফট অক্সিপিটাল রিজন। এইরকম যখন আমরা এরকম ফ্লো ভয়েড ব্ল্যাক বা হাইপার ইন্টেন্সিটি T2-weighted ইমেজে দেখব, তখন আমরা সাসপেক্ট করব যে এটা কোনো ভাস্কুলার। তখন আমি এমআর ভ্যানোগ্রাম বা ডিএসএ এই পরীক্ষাগুলো করে, যেখানে এখানে ডিএসএ করা হয়েছে একটা লার্জ আর্টারিয়ালাইজড ড্রেনিং ভেইন আমরা কিন্তু পাচ্ছি। দিস ইজ দ্য নাইডাস অ্যান্ড দিস ইজ দ্য ফিডিং আর্টারি আমরা ওয়েল ডেলিনিয়েট করতে পারছি, অ্যান্ড দিস ইজ এ আর্টারিওভেনাস ম্যালফরমেশন। অ্যান্ড এগেইন ইন T2-weighted ইমেজ আমরা পপকর্ন একটু অ্যাপিয়ারেন্স দেখতে পাচ্ছি, এবং এখানে আমরা এটাকে আমরা বলবো কি ক্যাভারনোমা। এখানে আপনি আরেকটা ছবি দেখেন সিটি স্ক্যানের, এটাও এক ধরনের স্ট্রোক। আপনি দেখেন যে ডে 1-এ একটু হাইপোডেন্স লিশন ছিল অন দি রাইট ফ্রন্টোপ্যারাটাল রিজন, ডে 2-তে এসে আমরা দেখতে পাচ্ছি যে মানে স্ক্যাটার্ড কিছু হাইপার ডেন্সিটি ডে 2-তে যে, এবং ডে 4-এ যে আমরা দেখতে পাচ্ছি যে হিমোরেজ অন ইনফার্ক্ট। সো একটা লার্জ ইনফার্ক্ট যখন হবে, পেশেন্ট যদি অ্যান্টিকোয়াগুলেন্ট বা অ্যান্টি প্ল্যাটিলেট পায়, তখন অনেক সময়, এবং তার যদি প্রেশারও কন্ট্রোলে না থাকে, অনেক সময় দেখা যায় যে হিমোরেজ অন ইনফার্ক্ট হতে পারে, হিমোরেজিক ট্রান্সফরমেশন ওভার ইস্কেমিক স্ট্রোক এরিয়া। সো দিস ইজ ভেরি ডেঞ্জারাস। এবং দেখেন তার মতো মিড লাইন শিফটিং হয়ে গেছে, তার ব্রেনে প্রেশার অনেক বেড়ে গিয়েছে, এবং আরও অ্যাকিউট ইমার্জেন্সিতে এই পেশেন্টটা কিন্তু পড়ে যাবে। সো আমাদের খুব কশাসলি স্ট্রোকটাকে ডিল করতে হবে। স্ট্রোক ম্যানেজমেন্ট ইজ এ ভেরি সফিস্টিকেটেড ম্যানেজমেন্ট, এবং এটার জন্য ডেডিকেটেড স্ট্রোক ইউনিট থাকা দরকার। এই রিলেটেড যারা কাজ করেন তাদেরকে এই বিষয়ে যারা ডেডিকেটেড যারা হবেন, তারাই হচ্ছে স্ট্রোকের ম্যানেজমেন্টটা খুব ভালো দিবেন। সো এটা আমাদের খুব ভালো করে এই জন্য স্ট্রোকের ইমেজগুলো বুঝতে হবে। এরপরে আসেন আমরা এগুলো সবই হিমোরেজিক স্ট্রোকের ছবি দেখাচ্ছি। এখানে দেখেন হিমোরেজিক স্ট্রোকটা আবার ক্যাপসুলো গ্যাংলিয়ন রিজনে তো ছিলই, আবার ভেন্ট্রিকুলোর মধ্যেও ব্লাড চলে গেল। সো হিমোরেজিক স্ট্রোক ইন্ট্রাসেরিব্রাল হিমাটোমা উইথ ভেন্ট্রিকুলার এক্সটেনশন। সো ভেন্ট্রিকুলার এক্সটেনশন হতে পারে, আবার শুধু পিওরলি ভেন্ট্রিকুলার হিমাটোমা হতে পারে। এখানে দেখেন পিওর ভেন্ট্রিকুলার হেমাটোমা একটা পেশেন্ট আমরা পাচ্ছি, বাট দিস হাইপার ডেন্সিটি ইজ নট অ্যাকচুয়ালি হেমাটোমা, দিস ইজ অ্যাকচুয়ালি দ্য ক্যাসিফিকেশন। দেখেন বাইলেটারাল বেজাল গ্যাংলিয়া ক্যাসিফিকেশন, এটাকে আমরা বলি ফার ডিজিজ, এটাকে আমরা বলি ক্যাসিফিকেশন ফার ডিজিজ, এটা নর্মাল প্যাথোলজি। ওকে, হিমোরেজ অন ইনফার্ক্ট আমি আগে দেখেছি। এই হিমাটোমাটা ভেরি ক্যারেক্টারিস্টিক্স একটা স্ট্রোক, এটা আপনাদের সবারই মনে রাখা দরকার। এখানে আমরা দেখতে পাচ্ছি যে হাইপার ডেন্সিটিগুলো, এগুলো কিন্তু ওই হিমোরেজিক স্ট্রোকের মতো ক্যাপসুলো গ্যাংলিয়নিক বা লোবার বা সেরিবেলার এই ধরনের কোনো জায়গাতে নেই, বা এটা কোনো ইস্কেমিয়া বা হাইপোডেন্সও না। সেক্ষেত্রে এই হিমাটোমাটা দেখেন কোন এরিয়াতে, এই হিমাটোমাটা হচ্ছে আমাদের সাবঅ্যারাকনয়েড স্পেসে। কিভাবে আমি বুঝলাম যে সাবঅ্যারাকনয়েড স্পেসে আমাদের কালো কালো থাকার কথা ছিল, এই যে ইনসুলার কর্টেক্সের পাশে, সেই ইন্টারহেমিসফেরিক ফিশারে, সেই কালো জায়গাগুলো এখন দখল করে নিয়েছে আমাদের হিমাটোমা বা হাইপার ডেন্সিটি, সেটাকে আমরা বলি সাবঅ্যারাকনয়েড হিমোরেজ। এবং এই সাবঅ্যারাকনয়েড হিমোরেজ আপনি দেখেন যে বেজাল সিস্টার্ন, যেগুলো যে পেন্টাগনের মতো পঞ্চভুজ, এটাকে আমরা এই বেজাল সিস্টার্ন, এই জায়গাটাকে আপনি সবসময় এইভাবে খেয়াল রাখবেন। এবং এখানে যদি আপনি এরকম কোনো শেপ দেখেন, তাহলে আমরা এটার একটাই ডায়াগনোসিস, দিস ইজ এ কেস অফ সাবঅ্যারাকনয়েড হিমোরেজ। এবং মোস্ট কমন কজ অফ সাবঅ্যারাকনয়েড হিমোরেজ ইজ দ্য ruptured aneurysm, and second cause is the ruptured arteriovenous malformation. সো এই দুইটা আপনাদেরকে খুব ভালোভাবে হচ্ছে ডিফাইন করতে হবে। এবং এরকম একটা পেশেন্ট আপনার কাছে কি হিস্ট্রি দিবে, সাডেন সিভিয়ার থান্ডার ক্লেভ হেডেক
ফলোড বাই ট্রানজিয়েন্ট লস অফ কনসাসনেস অ্যান্ড ভমিটিং। এবং এই পেশেন্টটা কিন্তু আবার কনসাসনেস রিগেইন করে অটোমেটিক্যালি, হয়তো বা কয়েক ঘন্টা পরে বা একদিন 24 আওয়ার্সের পরে আবার হচ্ছে যে তার কনসাসনেস রিগেইন করতে পারে। সো এই বিষয়গুলো আমাদের এই ছবি দেখে হিস্ট্রির সাথে কোরিলেশন করার একটি সক্ষমতা আমাদেরকে থাকতে হবে আমরা যদি ভালো নিউরো ইমেজিং রিড করতে চাই। সো এটা যতগুলো সিস্টার্ন আছে সাবআরাকনয়েড স্পেস, ডাইলেটেড সাবআরাকনয়েড স্পেসকে আমরা সিস্টার্ন বলি। সো যতগুলো সিস্টার্ন আছে সেই সিস্টার্নগুলোতে আমরা যদি তাকাই তাহলে দেখব ব্লাড। সো দিস ইজ এ কেস অফ সাবআরাকনয়েড হিমোরেজ। এবং যখন এরকম একটা সাবআরাকনয়েড হিমোরেজ আপনার কাছে আসবে, আপনি একটা সিটি এনজিওগ্রাম করতে দিবেন বা এমআরআই এনজিওগ্রাম করতে দিবেন বা ডিএসএ আমরা করব, তখন আমরা দেখব যে আমরা কি পেতে পারি, একটা এনিরিজম। যেহেতু মোস্ট কমন কজ অফ সাবআরাকনয়েড হিমোরেজ ইজ দ্য রাপচার্ড এনিরিজম। এখানে দেখেন একটা আইসিএ এনিরিজম আমরা পাচ্ছি, ইন্টারনাল ক্যারোটিড আর্টারি এনিরিজম। হ্যাঁ, দিস ইজ এ নর্মাল এনজিওগ্রাম অ্যান্ড দিস ইজ অ্যাবনর্মাল, দিস এ এনিরিজম। এনিরিজমটা কি? এটা একটা ডাইলেটেড অ্যাবনর্মাল ডাইলেটেশন উইদিন এ ব্লাড ভেসেল, যেটা নেক থাকবে সেকুলার, হ্যাঁ সেটাকে আমরা বলবো সেকুলার এনিরিজম। আর যেটা নেক থাকবে না, শুধু ভেসেলটা মাঝখান থেকে ডাইলেটেড হয়ে গেছে, সেটাকে আমরা বলবো ফিউজিফর্ম এনিরিজম। ওকে, অ্যান্ড দিস ইজ এগেইন এ সিটি এনজিওগ্রাম, এমআর এনজিওগ্রাম। এবং এই রকম এনিরিজম যদি আমরা পাই তাহলে এটার চিকিৎসা কী আছে? এটা আমাদের নর্মাল যে মেডিকেশন সেগুলো তো আমরা দিবই, তার পাশাপাশি ইন্টারভেনশন আমরা করতে পারি। আমরা সেটাকে বলি কি কয়েলিং। কয়েলিং, দিস ইজ ভেরি মাচ পপুলার ট্রিটমেন্ট নাওয়াডেজ ওয়ার্ল্ড ওয়াইড ফর এনিরিজম। সেই ক্ষেত্রে কি করা হয়, আমাদের ওই যে ফিমোরাল ক্যাথেটারাইজেশন করে সেই দিক থেকে একটা ক্যাথেটার দিয়ে সেখান থেকে আমাদের এই যে এনিরিজমের যে স্যাক, ওইখানে এসে এই কয়েলটা, প্লাটিনামের যে কয়েল, ওই কয়েলটা দিয়ে এটাকে ফিল আপ করে দেওয়া হয় এবং নেকটাকে অক্লুড করে দেওয়া হয়, সো দ্যাট দিস এনিরিজম উইল নট রাপচার ফার্দার। সো অ্যান্ড আমাদের যে নর্মাল যে ব্লাড ভেসেল, এই ভেসেলের প্যাটেন্সিটা মেনটেন করা এবং এই এনিরিজমটাকে অক্লুড করাই হচ্ছে এই চিকিৎসার মূল উদ্দেশ্য। সো দিস ইজ ভেরি মাচ পপুলার ট্রিটমেন্ট nowadays, the coiling, endovascular coiling. And again another thing is clipping. ক্লিপিং আমি আপনাদের একটি ভিডিওর মাধ্যমে দেখাতে চাই যে কিভাবে এনিরিজমের পেশেন্টের চিকিৎসা আমরা করতে পারি ক্লিপিংয়ের মাধ্যমে। এখানে আপনি দেখতে পাচ্ছেন যে দিস ইজ এ কেস অফ সাবআরাকনয়েড হিমোরেজ। এই কারণে আমরা বলছি যে সিটি স্ক্যানের এই যে অ্যান্টেরিয়র হেমিস্ফেরিক ফিশার, বেজাল সিস্টার্ন, অ্যাম্বিয়েন্ট সিস্টার্ন এখানে এবং সিলভিয়ান সিস্টার্ন এখানে হচ্ছে ব্লাড, এবং ইন্টার হেমিস্ফেরিক সিস্টার্ন ব্লাড, হাইপারডেন্সিটি। সো দিস ইজ এ কেস অফ সাবআরাকনয়েড হিমোরেজ। যখন আমরা এটাকে আবার এনজিওগ্রাম করলাম, তার জিসিএস ছিল 13, তখন আমরা দেখতে পেলাম যে তার একটি এনিরিজম দেখা যাচ্ছে। এই যে এটাকে আমরা বলবো অ্যান্টেরিয়র কমিউনিকেটিং আর্টারি এনিরিজম। দিস ইজ দি অ্যান্টেরোসেরিব্রাল আর্টারি, দিস ইজ অপোজিট অ্যান্টেরোসেরিব্রাল আর্টারি, দিস ইজ internal carotid. So opposite cerebral artery on the left side, anterocerebral artery, is hypoplastic, and this is the anterior communicating artery aneurysm. এই এনিরিজমটা আমরা ওয়েল ডেলিনিয়েশন করতে পারলাম বাই ডুইং এ সিটি এনজিওগ্রাম। সো এটাকে আমরা তখন সার্জিক্যাল ক্লিপিংয়ের মাধ্যমে কিন্তু আমরা এই এনিরিজমের চিকিৎসাটা করতে পারি। একটা ইনসিশন দেওয়া হয়, টেরিওনাল ক্রেনিওটমি করা হয় ছোট করে, টেম্পোরালাইজ মাসেলটাকে রিট্রাক্ট করা হয়, দেন একটা বিন শেপ ক্রেনিওটমি করা হলো। তারপরে দেখেন যে ডুরা ম্যাটার, যেটা আমাদের ব্রেইনের যে কাভারিং, এই ডুরা ম্যাটারটাকে হচ্ছে যে ডুরা ম্যাটারটাকে হচ্ছে ওপেন করা হচ্ছে। ডুরা ম্যাটারটাকে ওপেন করার পর ব্রেইনের বেইজে যাওয়া হবে, বেজাল সিস্টার্নের দিকে যাওয়া হবে। বেজাল সিস্টার্ন সিলভিয়ান ফিশারটাকে ডিসেকশন করা হচ্ছে। তারপরে হচ্ছে যে আমাদের একেবারে যে এখানে ইন্টারনাল ক্যারোটিড আর্টারি আছে এবং অপটিক নার্ভ আছে, সেই জায়গাটায় হচ্ছে ল্যান্ড করা হচ্ছে।
দিস ইজ অ্যাকচুয়ালি দি অপটিক নার্ভ। আপনারা যদি দেখেন যে দিস ইজ দি অপটিক নার্ভ, এইখানে আরও বেশি অ্যারাকনয়েড যে ম্যাটার সেটাকে হচ্ছে ডিসেকশন করা হচ্ছে। আমি আরেকটু আগিয়ে দিই, এটাকে ডিসেকশন করে so this is the dome of the aneurysm এই জায়গাটা। অ্যান্ড এরপরে অ্যান্টেরিয়র সেরিব্রাল আর্টারি A1 এর মধ্যে একটা টেম্পোরারি ক্লিপ দেওয়া হচ্ছে এবং অপোজিট সাইডে আরেকটা টেম্পোরারি ক্লিপ দেওয়া হচ্ছে। আমরা জানি যে দুইটা অ্যান্টেরিয়র সেরিব্রাল আর্টারি, সো দুইটা অ্যান্টেরিয়র সেরিব্রাল আর্টারিতে ক্লিপ দেওয়ার পর এই যে আমাদের যে এনিরিজমটা আমরা পেলাম, এনিরিজমের নেকে এখন একটা পার্মানেন্ট ক্লিপ দেওয়া হবে। So this is the surgical treatment of aneurysm. Both treatment is safe and effective, but sometimes patient afraid for going surgery, then coiling is the best choice for in that case. এই পার্মানেন্ট ক্লিপিংটা করে দেওয়া হলো নেক অফ দি এনিরিজমের মধ্যে এবং পরবর্তীতে ওই টেম্পোরারি ক্লিপ দুটাকে সরিয়ে নেওয়া হচ্ছে এবং ভেসেলের প্যাটেন্সি দেখে তারপরে হচ্ছে যে এই চিকিৎসাটাকে সম্পন্ন করা হয় এবং সো দ্যাট এনিরিজমটা যাতে পরে আর রাপচার না হয়। সো আমরা একটা ভিডিওর মাধ্যমে দেখলাম যে কিভাবে আমরা এনিরিজমটাকে ক্লিপ করব। So coiling is a treatment and clipping is another choice of treatment in case of aneurysm rupture. This is actually the venogram. This is the superior sagittal sinus, transverse sinus. On the right side, transverse sinus is occluded. Another MRS. This is actually the subarachnoid hemorrhage. আপনি দেখতে পাচ্ছেন যে subarachnoid hemorrhage anterocommunicating artery aneurysm আমরা আবার দেখতে পাচ্ছি এই ছবিতে। এটাও আরেকটা পেশেন্ট যার বাইফ্রন্টাল ক্রেনিওটমি করে এই অপারেশনটা করা হয়েছিল, আমরা একটা দেখলাম। এরপরে এটা হচ্ছে যে অ্যানাদার ইমেজ যেখানে আমরা দেখতে পাচ্ছি যে ইসকেমিক স্ট্রোক ডিউ টু বেজিলার আর্টারি থ্রম্বোসিস। এখন আমরা আসবো, আমরা নিউরোভাস্কুলার সম্পর্কে যা যা শিখলাম, হিমোরেজিক স্ট্রোক আমরা শিখলাম, ইসকেমিক স্ট্রোক আমরা শিখলাম, সাবআরাকনয়েড হিমোরেজ, আমরা অনেকগুলো সিটি এনজিওগ্রাম, এমআর এনজিওগ্রাম, আমরা এনিরিজম দেখার চেষ্টা করলাম, আর্টারিওভেনাস ম্যালফরমেশন দেখার চেষ্টা করলাম। সো নিউরোভাস্কুলার ইমেজ এটা একটা ভাস্ট একটা চ্যাপ্টার, ভাস্ট একটা সাবজেক্ট। সো ওটার একটা ইন এ নাটশেল আমরা আপনাদেরকে বোঝানোর চেষ্টা করলাম। এখন আমরা দেখব হচ্ছে নিউরো অঙ্কোলজি, দ্যাট মিনস সাম টিউমার্স উইদিন দ্য ব্রেইন, সেটাকে আমরা কীভাবে ডেলিনিয়েট করব বাই ডুইং সিটি স্ক্যান অ্যান্ড এমআরআই। ওকে, দিস ইজ অ্যাকচুয়ালি এ ক্লাইনয়েডাল মেনিনজিওমা। কেন আমরা এটাকে মেনিনজিওমা বলছি এবং কি এই ইমেজটার নাম কি? এই ইমেজটা হচ্ছে একটা এমআরআই, যেটা পোস্ট কন্ট্রাস্ট এমআরআই, যেটাকে আমরা দেখতে পাচ্ছি যে একটা ক্লাইনয়েডাল এনিরিজম মাশরুম টাইপের একটা অ্যাপিয়ারেন্স নিয়েছে। সো এটা দিয়ে আমি খুব সুন্দরভাবে ডায়াগনোসিস করতে পারছি এবং সেটাকে আমরা ক্রেনিওটমি করে সেই টিউমারটাকে আমরা বের করতে সমর্থ হয়েছি। এটা একটা পোস্ট কন্ট্রাস্ট মানে পোস্ট অপারেটিভ ইমেজ, যেখানে দেখা যাচ্ছে যে আগে যে বিশাল বড় টিউমারটা ছিল এখানে কিন্তু সেই টিউমারটা আর নেই। সো কমপ্লিট রিমুভাল অফ দি টিউমার ডান, অ্যান্ড দিস ইজ অ্যানাদার ইমেজ, অ্যানাদার টিউমার, অ্যাকচুয়ালি রিকারেন্ট টিউমার। এই পেশেন্টটার কয়েকবার সার্জারি হয়েছে, এবার তার বারবার হচ্ছে তার গ্লায়োমা, যেটাকে আমরা বলি ব্রেইনের নিজস্ব যে টিউমার, যেটাকে আমরা বলি গ্লায়োমা, হাই গ্রেড গ্লায়োমা, তার কয়েকবার হয়। রেডিওথেরাপি, কেমোথেরাপি পাওয়ার পরও রিকারেন্স অফ দি গ্লায়োমা হয়। সো এই ছবিটা যখন আমরা তুলি তখন দিস ইজ দ্য থার্ড টাইম অফ সার্জারি। আমরা পেশেন্টের পারমিশন নিয়ে আমরা তার ছবি এখানে দেওয়ার চেষ্টা করেছি এবং এটাকে আবার রিসেকশন করার পরে পেশেন্ট
ভালো হয়ে বাড়ি ফিরে যায়। এরপরে আসেন, দিস ইজ এ কেস অফ অলফ্যাক্টরি গ্রুপ মেনিনজিওমা, এইজেড ফিমেল পেশেন্ট অ্যাবাউট 60 to 65 ইয়ার্স, তারও এরকম একটা বিশাল একটা মেনিনজিওমা নিয়ে হেডেক, ভমিটিং, ব্লারিং অফ ভিশন নিয়ে আমাদের কাছে আসলো। আমরা এটাকে বাইফ্রন্টাল ক্রেনিওটমি করে তার আমরা এটা অপারেশনের পরে কিন্তু কমপ্লিট টিউমার রিমুভাল ওয়াজ পসিবল ইন দ্যাট কেস। অ্যান্ড অ্যানাদার টেন্টোরিয়াল মেনিনজিওমা, দিস ইজ এ কেস অফ টেন্টোরিয়াল মেনিনজিওমা। সামটাইমস আমরা কিন্তু পেশেন্টকে বসিয়ে অপারেশন করতে প্রেফার করি, সো দ্যাট আমাদের অপারেশনটা যাতে ইজি হয়, আমাদের টোটাল টিউমারটাকে ভালো করে দেখে সুন্দর করে সবগুলো নর্মাল স্ট্রাকচার প্রিজার্ভ করে যাতে অপারেশনটা আমরা করতে পারি, এরকম একটি পজিশনে আমরা এই টিউমার সার্জারিটা করতে পারি। এবং তারও কমপ্লিট খুব ছোট্ট একটা ক্রেনিওটমি করে মানে বোনসটাকে সরিয়ে আমরা কিন্তু এই কমপ্লিট টিউমার রিমুভাল ওয়াজ পসিবল। এখানে দেখেন যে খুব ছোট্ট একটা বনি ওপেনিং করে কিন্তু এই টিউমারটা আনা পসিবল। সো দিস ইজ এ ইমেজ, হেয়ার ইউ ক্যান সি দিস ইজ এ hypodense area located in the right frontotemporal region, just lateral to the lentiform nucleus and insular cortex within the insula. Hypodense, এটা দেখে মনে হতে পারে যে this is a case of ischemic stroke, but this is not a ischemic stroke, this is actually the insular glioma. It's a low grade glioma, এজন্য কন্ট্রাস্ট এনহ্যান্সমেন্ট হয়নি, বাট দিস ইজ এ গ্লায়োমা। এই পেশেন্ট আমাদের কাছে আসতে পারে কমপ্লেক্স পার্শিয়াল সিজার নিয়ে, ফরগেটফুলনেস, ডিমেনশিয়া, এই ধরনের ফিচার নিয়ে আমাদের কাছে আসতে পারে। অ্যানাদার কেস, অ্যানাদার টিউমার উইদিন দি ফোর্থ ভেন্ট্রিকল। ফোর্থ ভেন্ট্রিকল আপনি দেখেন যে ফোর্থ ভেন্ট্রিকল ইজ অকুপাইড বাই এ স্পেস অকুপাইং লিশন অ্যান্ড তার অবস্ট্রাকটিভ হাইড্রোসেফালাস। This is another case, this is a high grade glioma located in the right parotoccipital region extending to the posterior part of the corpus callosum and splenium and within the atrium of the ventricle. This is another tumor, high grade glioma, contrast enhancing. This is another tumor located in the left cerebellopontine angle region, which may be a case of arachnoid cyst or epidermoid. আমরা ডিফিউশন ওয়েটেড ইমেজ দিয়ে আমরা এটাকে আলাদা করতে পারি। অ্যাকচুয়ালি দিস ইজ এ কেস অফ সিস্টিক ভেস্টিবুলার সোয়ানোমা, সিস্টিক ভেস্টিবুলার সোয়ানোমা, যেটা এই ধরনের পেশেন্ট আমাদের টিনিটাস, হিয়ারিং ইম্পেয়ারমেন্ট, অ্যাটাক্সিয়া, মানে হেলে দুলে পড়ে যায়, এই ধরনের একটি সমস্যা নিয়ে এই পেশেন্ট আমাদের কাছে আসছে। তার অপারেশনের পরে কমপ্লিট টোটাল রিমুভাল এবং কমপ্লিট রিমুভালের পর তার কিন্তু ফেশিয়াল পলসি কিন্তু ডেভেলপ হয়নি। এই ধরনের অপারেশনের পরে অনেক সময় দেখা গেল মুখটা একদিকে বেঁকে যায়, ফেশিয়াল পলসি হয়, বাট দিস পেশেন্ট হ্যাড নো ফেশিয়াল পলসি আফটার সার্জারি, ইজ কমপ্লিটলি কিউরড। ওকে, আমরা অনেকগুলো টিউমার দেখলাম, এখানে আমরা মেনিনজিওমা দেখলাম, হাই গ্রেড গ্লায়োমা দেখলাম, লো গ্রেড গ্লায়োমা দেখলাম, ভেস্টিবুলার সোয়ানোমা দেখলাম। সো আরও অনেক ধরনের আমাদের টিউমার আছে। আনাদার টিউমার ইজ দ্য পিটুইটারি অ্যাডেনোমা, আমরা নিউরো অ্যান্ডোস্কোপিতে দেখাবো পিটুইটারি ম্যাক্রো অ্যাডেনোমা। সো আমরা এখন কিছু ইমেজ আপনাদেরকে দেখাবো যেগুলোকে আমরা সমাধান করতে পারি, ট্রিটমেন্ট করতে পারি বাই নিউরো অ্যান্ডোস্কোপির মাধ্যমে। This is very much popular endoscopic treatment as it is minimally invasive, more illumination, more magnification by endoscopy is possible. So এই ধরনের একটা ফিগার আমরা যদি দেখতে পারি যে একটা পেশেন্টের মুখ অনেক বড়, নাক বড়, হাতগুলো পাগুলো সব বড় বড় এবং তার প্রগনেথিজম আছে। সো দিস ইজ এ কেস অফ অ্যাক্রোমেগালি। সো অ্যাক্রোমেগালি কেন? গ্রোথ হরমোন সিক্রেটিং পিটুইটারি ম্যাক্রোঅ্যাডেনোমা। আপনি দেখেন একটা স্যাজেটাল ইমেজ, খুব সুন্দর আমরা দেখতে পাচ্ছি যে পিটুইটারি টিউমারটার মধ্যে, পিটুইটারি গ্ল্যান্ডের মধ্যে বিশাল বড় একটা টিউমার, অ্যান্ড অ্যাবাভ দিস টিউমার দিস দি অপটিক কায়াজম। এই পেশেন্ট কিন্তু অনেক সময় আমাদের কাছে বলে যে আমি চোখের দুই পাশে আমি কম দেখতে পারি। সো এই ধরনের একটি ফিচার পেশেন্ট আপনার কাছে আসলে, দিস ইজ এ পিটুইটারি ম্যাক্রোঅ্যাডেনোমা অ্যান্ড দিস ক্যান বি ডান বাই ডুইং endoscopic endonasal transsphenoidal removal of the tumor. সো নাক দিয়ে আমরা এন্ডোস্কোপ দিয়ে এই অপারেশনটা করা পসিবল। এবং এই ধরনের পেশেন্টের চোখের কি থাকবে? বাইটেম্পোরাল হেমিয়ানোপিয়া, বাইটেম্পোরাল হেমিয়ানোপিয়া। আমি যদি আপনাদেরকে একটা পিটুইটারি টিউমারের সার্জারি কিভাবে করা হয় সেই বিষয়ে আপনাদেরকে একটু আইডিয়া দিতে চাই। অ্যাজ ইট ইজ, দিস ইজ ভেরি মাচ
available in our country in all center, all private and government center is equally feasible and capable to this type of surgery. একটা জায়ান্ট পিটুইটারি ম্যাক্রোঅ্যাডেনোমা, একটা 18 বছরের একটা ছেলে আমাদের কাছে আসছিল, হেডেক এবং তার ডিমনেস অফ ভিশন। আপনি দেখতে পাচ্ছেন যে চোখের এক পাশ সে দেখতে পাচ্ছে না। আমরা ভিজুয়াল ফিল্ড অ্যানালাইসিস করে দেখছি বিশাল বড় একটা টিউমার। আপনি দেখতে পাচ্ছেন যে বিশাল বড় একটা টিউমার। দেখেন আমাদের অ্যান্ট্রোক্রেনিয়াল বেস, পিটুইটারি, সেলা টার্সিকা, ভেন্ট্রিকল অ্যান্ড সুপিরিয়রলি ফ্রন্টাল লোব পর্যন্ত এটা বিশাল বড় একটি জায়ান্ট পিটুইটারি ম্যাক্রোঅ্যাডেনোমা আমরা দেখতে পাচ্ছি। অনলি 18 years old patient. Okay, so this can be done by doing endoscopic endonasal transsphenoidal removal. নাকের যে ন্যাচারাল অরিফিস সার্জারি, মডার্ন সার্জারি, এবং পা থেকে আমরা ফাসালাটা নিয়ে আমরা পরবর্তীতে কাভার করে দেওয়া হয় সো দ্যাট যাতে সিএসএফ লিক যাতে না হয়। এটা নেজাল সেপ্টাম থেকে একটা ফ্ল্যাপ তোলা হচ্ছে আমাদের সেলার ফ্লোরটাকে রিকনস্ট্রাকশন করার জন্য, এবং পরবর্তীতে সেলার ফ্লোর ড্রিল করে টোটাল ওপেনিংটা করা হচ্ছে টিউমারটাকে রিমুভ করার জন্য। দিস ইজ অ্যাকচুয়ালি দ্য ডপলার দিয়ে দেখা হচ্ছে যে ক্যারোটিড আর্টারি লোকেশন কোথায় আছে। টিউমারটা আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা এখন এই লোকেশনের টিউমারটাকে বের করছি, ইয়েলো কালার দিয়ে দেখানো হয়েছে। এই লোকেশনের টিউমারটা এখন রিমুভ করা হচ্ছে। So after surgery আমরা লেফট ল্যাটারাল হর্ন, অ্যান্ট্রোসেরিব্রাল আর্টারি, অ্যান্ট্রোকমিউনিকেটিং আর্টারি আমরা ওয়েল ভিজুয়ালাইজেশন করতে সমর্থ হয়েছে, এবং দিস দি লেফট ল্যাটারাল হর্ন ইরিগেশন দিয়ে সেলার ফ্লোরটাকে রিপেয়ার করে দেওয়া হয়েছে। দিস ইজ দ্য ফাসালাটা ফ্রম দ্য থাই and fat, and over this bones was also placed from the nasal septum, and then harder flap, the nasovascularized nasoseptal flap was also placed after surgery for cellular reconstruction purpose. And after surgery, whole giant pituitary adenoma was successfully removed by doing endoscopy. So this is the beauty of neuroendoscopy, and বিশাল বড় ক্লাইভাল কর্ডোমা এটাও নিউরোএন্ডোস্কোপির মাধ্যমে রিমুভ করা 100% রিমুভ করা সম্ভব। দিস ইজ দ্য পিটুইটারি টিউমার। দিস ইজ এগেইন এ recurrent meningioma which can be done by doing microscopic and endoscopic assistancy. CNS infection, this is very important. আমরা এন্ডোস্কোপি দিয়ে কি করব সেটা আমরা দেখলাম। CNS infection যেমন cerebral abscess, আপনি দেখেন যে well circumscribed, wall is thin, একটা lesion আমরা দেখতে পাচ্ছি right frontal lesion. This is the frontal abscess. This is again a tuberculoma, the multiple coalescing ring like lesion, and this is tubercular meningitis, basal meningitis. Our cistern, basal cistern is contrast enhancing, সেজন্য আমরা এটাকে বলবো যে tubercular meningitis. and TB spine, pors spine, আমরা স্পাইন নিয়ে আপনাদের ডিটেইলস আরেকদিন নিউরো স্পাইন নিয়ে আমরা আপনাদের ক্লাস নিব। সো আজকে আমরা এই পর্যন্তই স্টপ করতে চাই। সো আমরা আপনাদেরকে এই ক্লাসের মাধ্যমে
আমরা দেখানোর চেষ্টা করলাম যে সিটি স্ক্যান এবং এমআরআই আমরা কিভাবে চিনব, কোনটা নর্মাল কোনটা অ্যাবনর্মাল, কখন সিটি স্ক্যান দিব, কখন আমরা এমআরআই দিব, একটা নিউরোভাস্কুলার, নিউরোট্রমা, নিউরো অঙ্কোলজি বা নিউরো টিউমার আমরা কিভাবে ওয়েল ডেলিনিয়েট করব, ইনফেকশন, সেরিব্রাল অ্যাবসেস, টিউবারকুলোসিস আমরা কিভাবে ডায়াগনোসিস করব। আমরা এই আজকের এই নিউরো ইমেজিং ক্লাসের মাধ্যমে বেসিক যে জায়গাগুলো সেগুলো আমরা শেখানোর বা আপনাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করলাম। আপনারা অবশ্যই এই ইমেজিং প্র্যাকটিস করবেন, নিজে রিড করার চেষ্টা করবেন, নিজে হচ্ছে যে জিনিসগুলোকে পেশেন্টের সাথে কোরিলেট করার চেষ্টা করবেন, তাহলেই হচ্ছে আমাদের এই যে জিপি প্র্যাকটিস, জেনারেল প্র্যাকটিসের যে একটি আমরা সুন্দর সূচনা করলাম, এর সুন্দর একটি ভবিষ্যৎ রচিত হবে। আমাদের ডক্টররা আরও কনফিডেন্টলি তার প্র্যাকটিসটা করতে পারবে, পেশেন্টদেরকে ডিল করতে পারবে এবং প্রপার রেফারেল সিস্টেমের মাধ্যমে আমাদের চিকিৎসার ব্যবস্থাকে আরও বেশি উন্নততর করতে পারবে বলে আমাদের এই বিশ্বাস। আমাদের এই মাস্টার ফিজিশিয়ান কোর্স অন জিপির এই যে লার্নিং সিস্টেম, এই লার্নিং সিস্টেম অব্যাহত থাকবে সো দ্যাট আমাদের জেনারেল প্র্যাকটিসের সৌন্দর্য আমাদের যাতে আরও বেশি বৃদ্ধি পায়, আমরা যাতে স্ট্রং একটি রেফারেল সিস্টেম আমাদের দেশে তৈরি করতে পারি। সকলকে ধন্যবাদ খুব ধৈর্য সহকারে আজকের এই ক্লাসটি উপভোগ করার জন্য। আসসালামু আলাইকুম।